অনিবার্য অগ্নিবারে জানিয়ে কথা বলবো বলেছিলাম। সংসদ হোক অথবা বিধানসভা, দিনের পর দিন বিশৃঙ্খলা চলে, বিক্ষোভ চলে, আর চলে সাধারণ মানুষের, মানে আপনার আমার করের টাকায়, রাজস্বের টাকায়। আমি আপনি আপনার সবাই কি আসলে এই রাজস্বের টাকা, করের টাকা সরকারকে দিয়ে এই জন্য যে আমাদের দেশের সাংসদ বা বিধায়করা যারা যান আইনসভাতে, লোকসভা, রাজ্যসভা, বিধানসভায় আইন তৈরি করবার জন্য অথবা আইন তৈরি নিয়ে বিতর্কে অংশগ্রহণ করবার জন্য, তারা দিনের পর দিন ওয়েলে নেবে, বিক্ষোভ দেখাবেন, কাগজ কুটি কুটি করে ছুটবেন, ছড়িয়ে দেবেন এবং সব রকমভাবে মিডিয়া বা সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবেন শুধুমাত্র সেই কাজটি না করে যে কাজটি করবার জন্য তারা আসলে বেতন পেয়ে থাকেন, ভাতা পেয়ে থাকেন। রিপাবলিক বাংলার প্রশ্ন, যে কারণে ভাতা পান, বেতন পান, নিশ্চিতভাবে আপনার প্রতিবাদ জানানোর, বিশৃঙ্খলা করার অধিকার আছে সংসদের ভিতরে। সাংসদ বা বিধায়ক হিসেবে বিধানসভায় আপনি সেই অধিকার প্রয়োগ করতে পারেন। কিন্তু যে কাজের জন্য আমাকে বেতন দেওয়া হয় সেই কাজটি না করে বাকি অন্য সব কিছু করে সেই বেতন বা ভাতা নেওয়াটা কি নৈতিক? যারা সরকার পক্ষকে ঠেসে ধরছেন আইনসভার ভিতর, সরকার পক্ষে কোনো কাজের প্রতিবাদ করবার জন্য তারা যে কোনো রাস্তা বেছে নিতে পারেন, শুধুমাত্র সংসদের কাজটা ভণ্ডুল করা বা বিধানসভার কাজটা ভণ্ডুল করা ছাড়া। কিন্তু চোখের সামনে আমরা দেখছি এবারে সংসদের অধিবেশন একের পর এক দিন ভেসে গিয়েছে। লোকসভা, রাজ্যসভা নির্বিশেষে আজও লোকসভার অধিবেশন ভণ্ডুল হয়েছে, রাজ্যসভার অধিবেশন ভণ্ডুল হয়েছে, আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি হয়ে গিয়েছে। অর্থাৎ সংসদের সভার কাজটা হচ্ছে না। সাধারণ মানুষ জানতে চাইছেন প্রতিবাদটা হচ্ছে কিভাবে, ফলপ্রসূ হচ্ছে কিভাবে। অধিবেশন হচ্ছে না, বিল পাস হয়ে যাচ্ছে, বিতর্ক হচ্ছে না। সাংসদরা বলছেন আগে আমি যেটা বলেছি সেটা নিয়ে কথা হবে, তারপর আলোচনা হবে। এটা কি চায়ের দোকানের আড্ডা? এখানে আলোচনার নিয়ম নেই, পদ্ধতি নেই, প্রতিবাদের নিয়ম নেই। আর যদি নেই তবে চায়ের দোকানের মতোই থাক না ব্যাপারটা। যেভাবে চায়ের দোকানে আপনি আমি বিতর্ক করলে বেতন পাই না, ভাতা পাই না, শুধুমাত্র মনের একটু আনন্দ বা খোরাক পাই, সেভাবেই চলুক সাংসদ বিধায়কদের জীবন। বিতর্ক না করে, আইনসভার পদ্ধতিতে, কার্যকলাপে অংশগ্রহণ না করে দিনের পর দিন বেতন কেন? রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন। मैं सभी माननीय सांसदों से, सभी राजनीतिक दलों से आग्रह करूंगा कि वो तीखे से तीखे सवाल पूछें, धारदार सवाल पूछें, लेकिन शांत वातावरण में सरकार को जवाब का मौका भी दें। পরিষদীয় দলকে অনুরোধ করেছেন সেই রীতিনীতি নিয়ে মেনেই যেন বিধানসভা পরিচালনা করা হয়। তিনি সবার কাছে সমর্থনও চেয়েছেন যাতে সুষ্ঠুভাবে এই সভা পরিচালনা করা যায়। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। সংসদ হোক বা বিধানসভা, হই হট্টগোল, অধিবেশন বয়কট, এটাই যেন বিরোধিতার রীতি হয়ে দাঁড়িয়েছে। আইনসভা যেন হয়ে উঠেছে রাজনীতির মঞ্চ। কোভিড আবহে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশন প্রথম দিন থেকেই উত্তাল। সরকার ও বিরোধী পক্ষের হই হট্টগোলের জেরে প্রতিদিন নির্দিষ্ট সময়ের আগেই মুলতবি হয়ে যাচ্ছে সংসদের দুই পক্ষের অধিবেশন। তার ফলে ক্ষতির বহর গিয়ে পৌঁছেছে প্রায় 133 কোটি টাকায়। শনিবার সরকারি সূত্রে এমনটাই খবর। এই নিয়ে টুইটে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। বাদল অধিবেশনের সংসদ চলার কথা ছিল 107 ঘন্টা, তার বদলে চলেছে মাত্র 18 ঘন্টা। লোকসভা 54 ঘন্টার মধ্যে চলেছে মাত্র 7 ঘন্টা। রাজ্যসভা 53 ঘন্টার মধ্যে চলেছে 11 ঘন্টা। সব মিলিয়ে 89 ঘন্টা নষ্ট হয়েছে। আর সেই কারণেই নষ্ট হয়েছে 133 কোটি টাকা। বিরোধীদের অভিযোগ, আলোচনায় সমাধান চাইছে না সরকার। मुद्दा हम अगर हम पहले चर्चा के लिए चाहिए तो इसमें हमारा दोष क्या है? हम तो चर्चा चाहते हैं शुरू के दिन से। किसान के मुद्दे हो, महंगाई के मुद्दे हो, कोविड के मुद्दे हो। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি সাংসদরা। ড্রামা করছেন ওখানে আমাদের পশ্চিমবাংলার এমপিরা, আমাদের মাথা নত হয়ে যায়। একজন এমপি সাসপেন্ড হয়েছেন, বাকিরা যে ধরনের সিন ক্রিয়েট করেছেন, কাগজ ছুঁড়ে দেওয়া মন্ত্রীদের উপরে, প্রেসের উপরে, স্পিকারের উপরে, এটা নিয়মিত চলেছে। কোনো নীতি নৈতিকতা নেই, গায়ের জোরে বন্ধ করার চেষ্টা করছেন। কেন্দ্র বিরোধীদের ওপর আঙুল তুললেও রাজ্য বিধানসভাতেও ধরা পড়েছে একই ছবি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বারবার অধিবেশন বয়কট করেছে বিরোধীরা, আর তাতেই পণ্ড হয়েছে অধিবেশন।
জনগণের করের টাকায় চলে সংসদ বা বিধানসভা। জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই সভার সদস্য হন, কিন্তু সেখানে বিরোধিতার নামে জনগণের করের টাকা যেভাবে নষ্ট হচ্ছে তাতে প্রশ্ন উঠছে। রিপাবলিক বাংলা। এই নিয়ে আলোচনা করবো আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে একে একে, যাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দেবু টুডু, তৃণমূল বিধায়ক, তৃণমূল নেতা। আমার সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, এবং আমার সঙ্গে রয়েছেন প্রভাত দত্ত, রাজনৈতিক বিশ্লেষক। চারজনকেই স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। মূল আলোচনায় আসবার আগে আজকে অনির্বাণের মূল প্রশ্নগুলো, অর্থাৎ অনির্বাণের অগ্নিবাণ 1। আইন বানাতে যাওয়া জনপ্রতিনিধিরা আইনসভায় আইন ভাঙেন কেন? অগ্নিবাণ 2। আইনসভায় কাজ না করে বেতন নিচ্ছেন কেন? অগ্নিবাণ 3। কাজ না করে বেতন নেওয়া অনৈতিক নয়? যারা সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলেন সংসদ বা বিধানসভায়, সেই নীতি নিয়ে বিতর্ক চান, এমনকি বিশৃঙ্খলা তৈরি করেন, তারা নিজেরা এত বড় একটা অনৈতিক কাজ করেন কি করে দিনের পর দিন? আমি একে একে আলোচনা আসবো। প্রথমে আসি দেবুবাবুর সঙ্গে আলোচনাতে। তৃণমূল নেতা দেবু টুডু আমার সঙ্গে রয়েছেন। দেবুবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এবারের সংসদের অধিবেশন নিয়ে দিনের পর দিন রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন মুলতবি হচ্ছে, আজকেও হয়েছে। আমার প্রশ্ন হোক, আপনাদের মতো করে প্রতিবাদ জানানোর উপায় আছে, পদ্ধতি আছে, অধিকারও আছে, কিন্তু যে কারণে মানুষ আপনাদেরকে সভায় পাঠায়, আইনসভায় পাঠায়, আপনাদের মানে আমি সবাইকে বলছি, নির্বিশেষে তৃণমূল, বিজেপি, সবাইকে, সেই কারণটা অর্থাৎ আইন তৈরি, তার সেই সংক্রান্ত বিতর্ক, তাতে অংশগ্রহণ না করে শুধুমাত্র প্রতিবাদ করে ওয়েলে নেমে কাগজ কুচি কুচি করে ছড়িয়ে স্লোগান দিয়ে বেতন নিতে, ভাতা নিতে মনে হয় না সাংসদ বিধায়কদের লজ্জা হওয়া উচিত? দেখুন, এই যে অধিবেশন চলছে, বাদল অধিবেশন, আমাদের লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, আমাদের সংসদেরা নির্দিষ্ট কিছু তথ্য নিয়ে তারা কথা বলছে, মানুষের জন্য কথা বলছে। সেখানে যে আলোচনা শুরুতে আমাদের দল বলেছে যে পেগাসাস নিয়ে যে গোটা ভারতবর্ষে চরম বিশৃঙ্খলা বেঁধেছে, নেতাদের, আমলাদের এবং বিজেপি নেতাদের আড়ি পাতা হচ্ছে, সেই কথা জবাবদিহির আলোচনা সংসদে, এইটা স্পিকারের কাছে আবেদন। এটা অন্যায়? বলুন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে, যে গোটা ভারতবর্ষের মানুষ নাভিশ্বাস উঠেছে, এটা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে যে এটা আলোচনা হোক। সরকার বলছে না, আলোচনা হবে। আজকে 1 বছর ধরে কৃষকরা দিল্লির রাস্তায় বসে আছে, 1 বছর হয়ে গেল, 220 জন কৃষক মারা গেল ওই কেন্দ্রের সরকারের বুলডোজিংয়ে। আজকে সেটা আলোচনা করার কথা বলছে আমাদের সংসদেরা, এটা অন্যায়? বলুন। কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে না, করা যাবে না। দেবুবাবু, আপনার কাছে একটা প্রশ্ন। আপনারা তো বিশৃঙ্খলা বা প্রতিবাদের জন্য অধিবেশন নষ্ট হওয়ার দায়টা সরকারের উপর চাপাচ্ছেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, এ রাজ্যে যে কোনো দল বাঁধ ডাকলে আমরা দেখেছি সেই বাঁধের দিন কাজে না এলে সরকারি কর্মচারীদের বেতন কাটা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যে এটাই নিয়ম। আমার প্রশ্ন, তাদের অর্থাৎ সরকারি কর্মচারীদেরও যে কোনো প্রতিবাদে সামিল হওয়ার অধিকার আছে। ধরে নিচ্ছি গণপরিবহন সচল রয়েছে, তবুও একজন মানুষ মনে করছেন কোনো একটি দলের ডাকা যে বন্ধ, তাকে তিনি সমর্থন করছেন, তাই সেই সরকারি কর্মচারী সেই বন্ধে যোগ দিলেন না, কাজে যোগ দিলেন না। কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী বেতন কাটা শুধু হবে না, সার্ভিস বুক থেকে তার একটি কাজের দিন বাদ যাবে, ব্রেকআপ সার্ভিসের মতো গুরুতর ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। এখন এটা যদি রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি হয় রাজ্য সরকারের কর্মচারীদের প্রতি, অর্থাৎ যেদিন তুমি কাজ করনি সেদিন তুমি বেতন নেবে না, সেই দিনটিকে তোমার সার্ভিসের অংশ হিসেবে ধরা হবে না, খুব ভালো কথা। সেই সরকার, সেই রাজ্য সরকার যারা পরিচালনা করছে তৃণমূল, তারা যখন সংসদে বিক্ষোভ দেখায় তখন তাদের নিজেদের দলের সাংসদদের জন্য এই নিয়মটা প্রয়োগ হয় না কেন? নিজে থেকে তো ছেড়ে দেওয়া উচিত। কেন, কিসের মানুষের কথা বলবে সেখানে আবার ছেড়ে দেবে? মানুষের জন্য লড়াই, সংসদ তো মানুষের জন্য। মানুষ সংসদে বিশৃঙ্খলা করার জন্য পাঠায়। কংগ্রেসের সাংসদরা কথা বলতে পারবে না, সরকারকে বলতে পারবে না, ভাই আমরা বিচার চাই
চাইছি আলোচনা হোক। আমরা তো বিচার চাইনি অমিত শাহ, আমরা তো বিচার চাইনি নরেন্দ্র মোদীর, আমরা আলোচনা চেয়েছি। তরুণজ্যোতি বাবু, যে কেন তরুণজ্যোতি বাবু, তাহলে অধিবেশন নষ্ট হওয়ার দায় সরকারের, অত্যাচার হচ্ছে। অধিবেশন নষ্ট হওয়ার দায় তাহলে সরকারের। টুডুবাবুরও থামুক। প্রথমে হচ্ছে দেখুন, এতগুলো দিন যে নষ্ট হলো, অধিবেশন কথা শুনবে না সরকার, এটা হয় বলুন? ওনার বলা হলে আমি বলতে পারি। কথা সরকার শুনবে না। দেবুবাবু, আমি উত্তর নেই তরুণজ্যোতি তিওয়ারির কাছ থেকে, বিজেপির তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে। তরুণজ্যোতি বাবু প্লিজ। আচ্ছা, আমাদের টুডুবাবু এতগুলো কথা বলছেন। প্রথমত রাজ্যসভা বিধানসভা যে দিনগুলো নষ্ট হলো তার মানে আমাদের সরকারি টাকায়, ট্যাক্সের টাকা, মানে তোমার আমার কর দেওয়ার টাকার 133 কোটি টাকা নষ্ট হলো। তার দায় তৃণমূল কংগ্রেস কি নেবে না? আর এবার আসি, আসলে আবার কি বলুন তো, এই তোমার প্রশ্ন ছিল আইন ভাঙবে কেন, আইন ভাঙে কেন? দেখো, এদের নেত্রী, তৃণমূলের যে নেত্রী, সর্বভারতীয় নেত্রী বা ওই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিধানসভা পর্যন্ত ভেঙে দিয়েছিলেন, না তোমরা আইন ভাঙার কথা বলছো। এবার আসছি টুডুবাবুর কথা। টুডুবাবু বলছেন পেগাসাস ইস্যু নিয়ে নাকি কথা বলা ছিল ওনাদের। ঠিকই তো, পেগাসাস ইস্যু নিয়ে কথা হচ্ছিল, আইটি মিনিস্টার তার অ্যান্সারগুলোই দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম একজন গুন্ডা ডাক্তার তৃণমূলের, যিনি নিজেকে ডাক্তার বলেন, শান্তনু সেন, তিনি গেলেন আইটি মিনিস্টারের হাত থেকে কাগজগুলো নিলেন এবং ছিঁড়ে স্পিকারের দিকে ছুড়ে মারলেন। এইটা সংস্কৃতি এদের। এই সংস্কৃতি এদের কে দেখিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে, ডেরেক ওব্রায়ান দেখিয়েছে, মহুয়া মৈত্র দেখিয়েছে এবং শান্তনু সেনও দেখালেন। মানে এরা এটাই করে। আসলে যদি আলোচনা চায় তো আলোচনা করুক, আলোচনা কেন হয় না? কিছু বলার নেই। মানুষ আলোচনা হলে আলোচনা কেন করবে না? আর এদেরকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের এতজন এমপি কে কেন পাঠানো হয়েছে? গুন্ডামি করার জন্য, পশ্চিমবঙ্গের নাম খারাপ করার জন্য? এরা সাংসদ না গুন্ডা? এরা সাংসদ না গুন্ডা? একে তো তৃণমূল চালচোর তোলাবাজগুলোকে পাঠায় এবং সেই তোলাবাজগুলো, গুন্ডাগুলো সংসদে গিয়ে গুন্ডামি করে এবং পুরো ভারতবর্ষের সামনে নাক কাটা যায় পশ্চিমবঙ্গের। একবার না বারবার। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, আজকে সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাই এরা করে। আর একটা প্রশ্ন আছে, করবো? টুডুবাবুকে একটা প্রশ্ন আছে, করবো? হ্যাঁ প্লিজ প্লিজ, তরুণজ্যোতি বাবু প্লিজ প্রশ্ন করছি প্লিজ। টুডুবাবু এত কৃষক বিল নিয়ে এত লাফাচ্ছেন, তো উনি বলুন তো 3টে কৃষি আইনের নামগুলো বলুন যেটার বিরুদ্ধে বিরোধিতা। 3টে কৃষি আইনের নামগুলো একবার বলে দিক এখানে। আরে এই যে কৃষি আইন হয়েছে, দাদা সোজা প্রশ্ন, সোজা বেশ, উত্তর হবে। উত্তর নেই। ক্ষমতা থাকলে কৃষি আইনের নাম বলুন। উত্তর নেই প্লিজ। দেবুবাবু প্লিজ। বিরোধী বিল ওই আপনার দিল্লিতে রাজপথে কৃষকরা এক বছর দূর ভাষায় 3টে নাম বলুন না। আচ্ছা না, দেবুবাবু আমার একটা প্রশ্ন। তরুণজ্যোতি এক মিনিট। দেবুবাবু আমার একটা প্রশ্ন। আমার 3টে বিলের নাম বলুক না। দেবুবাবু আমার একটা প্রশ্ন। এদেরকে বিধায়ক বানায় লোকে। তরুণজ্যোতি বাবু এক মিনিট। দেবুবাবু আমার একটাই প্রশ্ন আপনার কাছে। রাজপথের আন্দোলনের জন্য তো নির্দিষ্ট জায়গা আছে, সেই আন্দোলনের ফরম্যাট তো আমাদের সংবিধানে স্বীকৃত। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের কারখানার সামনে, টাটার নির্মীয়মান কারখানার সামনে আন্দোলনে বসে তারপরে সিঙ্গুরের ওই 400 একর জমি নিশ্চিতভাবে আইনের দরজার মাধ্যমে আইনের পদ্ধতির মাধ্যমে কৃষকদের ফিরিয়ে দিয়েছেন। টাটাকে ফ্যাক্টরি তুলে ফিরে যেতে হয়েছে। এটা রাজপথের আন্দোলনের ফর্মুলা। কিন্তু না আমার বক্তব্য শুনুন দেবুবাবু। কিন্তু আমি বলছি সংসদে কি তা বলে ধর্নায় বসা যায়? না তা বলে কি সংসদে ধর্নায় বসা যায়? সংসদটা কি ধর্না আর অনশনের জায়গা? দেবুবাবু, সংসদটা কি ধর্না আর অনশনের জায়গা? দেবুবাবু আমার প্রশ্ন, সংসদটা কি ধর্না আর অনশনের জায়গা? ওটা রাজপথে চলতে পারে, সংসদে চলে? দেখুন, সংসদে তো কথা বলতে দিচ্ছে না, সরকার পক্ষ জবাব দেবে না। এটা হয় সরকার বসে আছে, তাকে জবাব দিতে হবে না। আপনারা তো এখানে কথা বলতে দেন না। বাজেট দিনের পর দিন গিলোটিন হয়ে যায়, এক একটা দপ্তরের বাজেট। রাজ্য বিধানসভাতে এক একটা দপ্তরের বাজেট গিলোটিনে চলে যায় দিনের পর দিন। যে প্রশ্নটা আমি করেছিলাম, টুডুবাবু আমাদের মাননীয় বিধায়ক, তিনি কি উত্তরটা দিলেন? আমি শুনতে পাইনি। আমার প্রশ্নের উত্তর দিয়েছেন কি উনি? মাননীয় বিধায়ক বাবু আমাদের এখানে টিভিতে চলে এসেছেন, মুখ দেখাতে আলোচনা করছেন। উনি জানেন না তো কৃষক বিল 3টের নাম কি? তাহলে কিসের আলোচনা? মানুষ এইসব লোকগুলোকে মানে বিধানসভায় পাঠায় ভোট দিয়ে? মানুষ এইসব লোকগুলোকে বিধানসভায় পাঠায় যে ন্যূনতম যোগ্যতা নেই, জানে না কোন বিষয়ে আলোচনা, বিল 3টের নাম পর্যন্ত জানে না, এরা যায় বিধানসভায়। এর জন্য পশ্চিমবঙ্গের এই অবস্থা, কারণ এইরকম লোক কিছু বিধানসভায় যায়। পশ্চিমবঙ্গের উন্নতি হয়। দেবুবাবু আপনার কাছে আমার প্রশ্ন, আমি আরেকবার এই প্রশ্নটার উত্তর আপনার কাছে চাইবো, সরাসরি জিজ্ঞাসা করছি দেবুবাবু।
সাধারণ মানুষ, সরকারি কর্মচারীরা তারা যদি আন্দোলনে অংশগ্রহণ করেন, নিজের নিজের কাজের জায়গায় কোনোদিন না আসেন, তাদের মাইনে বা বেতন কাটা যায়। ভাতা যদি কিছু থাকে সেদিনের প্রাপ্য টিএ ডিএ যাই হোক না কেন কাটা যায়। সাংসদরা সরকারের টাকাতে যাদের বেতন হয়, অর্থাৎ সাধারণ মানুষের টাকায় বেতন হয়, করের টাকায় বেতন হয়, তারা করুন বিশৃঙ্খলার প্রতিবাদ। আমার আপত্তি নেই যদি আপনাদের মনে হয় এটাই প্রতিবাদের ফরম্যাট, আমি এ নিয়েও প্রশ্ন তুলছি না, কিন্তু আমার প্রশ্ন এটা করে মাইনে কেন পাবেন? এটা করার জন্য তো মাইনে পাওয়ার কথা নয়। না, এটা করে মাইনে পাওয়ার কথা নয়। যে সরকারের মন্ত্রীরা জবাব দিতে পারেন না, যে সরকার সংসদের উত্তর দেন না, এড়িয়ে যান, সেই সরকারের মাইনে পাওয়া উচিত নয়। বেশ, এটা আচ্ছা ঠিক দেখুন, না বলো? আচ্ছা দেবুবাবু, তরুণজ্যোতি বাবু, আমি একটু প্রভাত বাবুর কাছে যাই। প্রভাত দত্ত আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। প্রভাত বাবু দীর্ঘদিন ধরে পলিটিক্যাল সায়েন্সের এরিনায় রয়েছেন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের এরিনার মধ্যে রয়েছেন, আবর্তের মধ্যে রয়েছেন। আমি প্রভাত বাবুর কাছে জিজ্ঞাসা করি, প্রভাত বাবু, পৃথিবীর অন্য দেশে সংসদের অধিবেশন পণ্ড করে, আইনসভার অধিবেশন পণ্ড করে মাইনে পাওয়ার এরকম রীতি আছে যেরকম আমাদের দেশে হয়? না, প্রথমে অনির্বাণ, তুমি যে প্রশ্নটা করেছো সেটা সাধারণভাবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া সঠিক হবে না। আমাদের ভারতবর্ষের যদি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার ইতিহাস দেখি, তাহলে দেখা যাবে 10ম লোকসভায় 15% সময় নষ্ট হয়েছিল, 15তম লোকসভায় 40% সময় নষ্ট হয়েছিল, এবং 16তম লোকসভায় 61% সময় নষ্ট হয়েছিল। তার মানে ডিসরাপশনটা ভারতবর্ষে দীর্ঘদিন ধরেই চলছে। এবং এবারে তুমি দ্বিতীয় যে প্রশ্নটা করেছো, এই ডিসরাপশনের ফলে ভারতবর্ষের কতগুলো মৌলিক প্রশ্ন মানুষের কাছে যাচ্ছে। একটা হচ্ছে যে সংসদটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে সরকারকে দায়বদ্ধ করার দায়িত্ব হচ্ছে বিরোধী দলের। সুতরাং বিরোধী দল তার প্রধান দায়িত্ব পালন করছেন না যদি সংসদের প্রসিডিংস ডিসরাপ্টেড হয়। দ্বিতীয় হচ্ছে সংসদে আইন পাস করা আটকে যাচ্ছে, কথাবার্তা হচ্ছে না। এবং আজকে মনে রাখা দরকার যে এখন অত্যন্ত শক্তিশালী একটি মিডিয়া, সুতরাং সারা ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ সংসদ ডিসরাপ্টেড হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। এটা গণতন্ত্রের পক্ষে নিশ্চয়ই খুব সুখকর পরিস্থিতি নয়। তৃতীয় যে প্রশ্নটা তুমি আমায় করেছিলে সেটা হচ্ছে আমি কতগুলো দেশের সংবিধান দেখে বোঝার চেষ্টা করছিলাম। সেখানে দেখলাম যে সংসদীয় গণতন্ত্রের যে পীঠস্থান, অর্থাৎ ব্রিটিশ যে সংসদ, সে হাউস অফ কমন্সে একটি আইন আছে যে যদি যে কোনো সংসদ যদি বহিষ্কৃত হন, সংসদের সভা থেকে স্পিকার যদি বহিষ্কার করেন, তাহলে তার প্রপোর্শনেটলি তার যে স্যালারিজ আছে সেই স্যালারিজ থেকে রিডাকশন হয়। একই ব্যবস্থা আছে আফ্রিকায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে। অর্থাৎ এখানে যদি বহিষ্কৃত সদস্য ডিসরাপশনের জন্য যদি বহিষ্কার করেন স্পিকার, তাকে কিন্তু প্রপোর্শনেটলি তার স্যালারি রিডাকশন হয়। অর্থাৎ পৃথিবীর অন্যান্য অত্যন্ত একটা সাধারণ দেশ যেখানে গণতন্ত্র খুব শক্তিশালী নয়, সেরকম আফ্রিকা, সেখানেও দেখতে পাচ্ছি এরকম একটা বিধান আছে। এবং যেখানে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী পীঠস্থান, সেখানেও এরকমের বিধান আছে। অর্থাৎ এরকম ঘটনা ঘটতে পারে, এরকম ভাবনা চিন্তা থেকে এরকমের বিধানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের দেশে বিজেপি যখন বিরোধী দলে ছিলেন, তখন তারাও কিন্তু সংসদ ডিসরাপশন করেছেন। এবং আমার কাছে তথ্য আছে যেখানে অরুণ জেটলি মশাই, তিনি অত্যন্ত সুশিক্ষিত মানুষ, আইনজ্ঞ মানুষ, তিনিও বলেছিলেন যে সংসদ ডিসরাপশন করা গণতন্ত্রের প্রয়োজনে এবং আমাদের অধিকার রক্ষা করার জন্য সেটা অগণতান্ত্রিক ব্যবস্থা নয়। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যেটা এন্ডেমিক হয়েছে ভারতবর্ষের পলিটিক্সে, এটা বারবার এই ঘটনাগুলো ঘটছে। তারপরে কোষাগার থেকে আমাদের সাংসদদের এবং সংসদ পরিচালনার জন্য তার অর্থ ব্যয় হচ্ছে এবং তার জনগণকে সেই ট্যাক্সের জনগণ এই পয়সাটা বহন করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্র সম্পর্কে সাধারণ মানুষের মনে নানান রকমের প্রশ্ন জাগছে। তৃতীয় হচ্ছে বিশ্ববাসী যেহেতু এখন ইলেকট্রনিক মিডিয়া শক্তিশালী, দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষ এতদিন পরে এখনো অব্দি যে গণতন্ত্রের যে মূল প্রতিষ্ঠান সেখানে শক্তিশালী ব্যবস্থা তৈরি করতে পারছে না, ডিসরাপশন হচ্ছে। আমার মনে আছে আমি ইংল্যান্ডে একবার 7 দিন ধরে হাউস অফ কমন্সের সভা দেখেছিলাম। সেই সভায় কোনোদিন কোনো ডিসরাপশন চোখে পড়েনি, বরং বিতর্ক দেখেছিলাম। বিতর্কের ভাষা ছিল খুব সাবলীল ভাষা এবং একেবারে সংসদীয় ব্যবস্থার সঙ্গে সাযুজ্যপূর্ণ ভাষা। অর্থাৎ একাধারে সংসদ ডিসরাপশন হচ্ছে এবং সংসদে যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু সংসদীয় যে রীতিনীতি আছে তার সঙ্গে মেলে না। সুতরাং আমাদের ভাবতে হবে যে সাংসদদের একটা বড় দায়িত্ব হচ্ছে সংসদে সরকারকে দায়বদ্ধ করা। দায়বদ্ধ করার জন্য ডিসরাপশন হয়ে গেলে দায়বদ্ধ করা যাবে না। সুতরাং এক্স্যাক্টলি, ডিসরাপশন নিয়ে সরকারকে দায়বদ্ধ করা যায় না, যতই সেটা চটকদারি হোক অর্থাৎ চোখ টানুক। সায়নবাবু আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়নবাবু,
আমার একটা সাধারণ প্রশ্ন ছিল, আমার অগ্নিবাণ ছিল যে আইনসভাতে আইন তৈরি করতে যান আইনসভার সদস্যরা, তারা আইনসভার আইনটাই ভাঙেন। প্রথম তারা গিয়ে আইনসভার আইনটা ভাঙেন, তারপর দেশের মানুষের তাদের প্রতি কোনো প্রত্যাশা থাকতে পারে? আমার কথাটা খুব সোজা, রাস্তার আইন কি সংসদেও প্রযোজ্য? প্রথম কথা হচ্ছে অনির্বাণ দা, সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ লেজিসলেচারের কাছে অলওয়েজ সবসময় রেসপন্সিবল থাকবে, এবং লেজিসলেচারে আমাদের যে প্রতিনিধি আছে তারা এক্সিকিউটিভকে কোয়েশ্চেন করবে, সরকার পক্ষে কোয়েশ্চেন করবে। আমি শুধু একটা কথা এখানে বলছি, Parliament's job is to conduct discussion, but many a time Parliament is used to ignore issues, and in such situation, obstruction of Parliament is in favor of democracy. Therefore, parliamentary obstruction is not undemocratic. কে বলছেন? 30 জানুয়ারি 2011 সাল প্রয়াত বিজেপির নেতা অরুণ জেটলি। Second, we had a stall parliament to expose the government and its corruption. Anyway, it is the government's job to run the parliament, not the of the opposition. কে বলছেন? সুষমা স্বরাজ 2012 সালে। এখন বিষয়টা হচ্ছে এই যে সরকার এখন চলছে, আমি বুঝতে পেরেছি আপনার কথা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি আপনাকে আবারও বলার সুযোগ দেবো, আমার ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় যে ব্রহ্মাস্ত্র নিয়ে আমি আপনার সঙ্গে আসবো আলোচনাতে। অনির্বাণের অগ্নিবাণে আজকে ব্রহ্মাস্ত্র, আমার ব্রহ্মাস্ত্র। বিতর্ক না করে হট্টগোল করলে কি দলে নাম্বার বাড়ে? বিতর্ক না করে হট্টগোল করলে কি দলে নাম্বার বাড়ে? তাই বিতর্কের বদলে হট্টগোল করে দৃষ্টি আকর্ষণ করাটাই এই মুহূর্তে দলমত নির্বিশেষে সাংসদ বা বিধায়কদের প্রথম কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমি সকলের কাছে 1 মিনিট করে যাব। আমি প্রথম শাহিনবাবু আপনার কাছ থেকে শুরু করি। আমার কিন্তু প্রশ্ন ছিল সরকারের অধিকার না সরকারের বিরোধীদের অধিকার, না কার দায়িত্ব, আমি সেখানে যাই না। আমি বলেছি যে যা খুশি করুন, যদি মনে হয় রাস্তার বিতর্কটাই সংসদে দাঁড়িয়ে করবেন তাও করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সংসদে যেটা করতে পাঠানো হয়েছে সেটা যখন করছে না তখন মাইনে আর ভাতাটা নিচ্ছেন কেন? আমার এখানেই প্রশ্ন শাহিনবাবু, আসলে বিতর্ক না করে সংসদে হট্টগোল করলে কি আজকাল নাম্বার বাড়ে দলগুলোতে? প্রথম কথা হচ্ছে সংসদটা যেভাবে চলছে, আপনিও ডিবেটটা কার্যত সেইভাবে চালালেন, 20 মিনিটের মধ্যে 40 সেকেন্ড বলার সময় পেলাম। যে কথাটা আমি এখানে বলছিলাম যে এক্সিকিউটিভ রেসপন্সিবল। তৃতীয় কথা হচ্ছে যে অর্ডিন্যান্সের মাধ্যমে সরকার পার্লামেন্ট চালাচ্ছে। 11টা অর্ডিন্যান্স সই করেছে মাত্র 6 মাস সময়কালের মধ্যে। সুতরাং পার্লামেন্টের যে ডিসকাশন, যে আওয়ার, সেগুলো কমছে। এটা আজকের বিষয় নয়, শুধুমাত্র আজকে বিরোধীদের দিকে এই আঙুল তোলাটা কি ঠিক হবে? 2012 সালে 146 ঘন্টার মধ্যে মাত্র 57 ঘন্টা কাজ চলেছিল পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে। আপনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে জিজ্ঞাসা করছেন কাজ না করে ভাতা নিলে কেমন লাগে? আরে এরা বিধানসভা ভাঙচুর করেছে যে বছর, সে বছরেও ভাতা নিয়েছে। যারা বিধানসভা ভাঙচুর করেছে তিনিও ভাতা নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের দিকে কাগজ ছুঁড়েও ভাতা নিয়েছেন। সুতরাং এটা বড় বিষয় নয়, কিন্তু পার্লামেন্টে সরকার পক্ষ বিরোধীদের কাছে আনসারেবল। সেখানে বিরোধীরা যে প্রশ্ন তুলছে সেখান থেকে কখনো বাইপাস করতে পারেন না, বাইপাস করে কখনোই এ কথা বলতে পারেন না যে না এর চাইতে আরো ইম্পর্টেন্ট টপিক রয়েছে। তার কারণ আমাদের যে সরকার পক্ষ বাইপাস করতে পারেন না। আমি তরুণজ্যোতি বাবুর কাছে যাই, সরকার পক্ষের এই দায় স্বীকার করে নিয়ে তরুণজ্যোতি বাবু, সরকার পক্ষ বাইপাস করতে পারে না, কিন্তু আমি তবুও আপনারা যখন এ রাজ্যে বিরোধী তখন আপনাদের যে আচরণ, অর্থাৎ বিজেপির যে আচরণ, সেটাও কি খুব দায়িত্বপূর্ণ? এ রাজ্যে এই অধিবেশনে তো আমরা দেখলাম রাজ্যপাল তার ভাষণ শেষ করতে পারলেন না বিজেপি বিধায়কদের হট্টগোলে। না, এটা সিম্পল ইচ্ছা। আপনারা দেখুন, আপনার প্রথম প্রশ্ন ছিল নোংরামো করলে কি নাম্বার বাড়ে। নোংরামো, তৃণমূল কংগ্রেসকে নোংরামোটা শিখিয়েছিল তাদের নেত্রী, যিনি শুরু করলেন বিধানসভা ভাঙচুর থেকে। তারপর 2004 সালে স্পিকারের দিকে কাগজ ছোড়া, পরবর্তীকালে ডেরেক ওব্রায়েন, তারপর মহুয়া মৈত্র এবং সম্প্রতি শান্তনু সেন। এদের নুইসেন্স ভ্যালুটা এরা বাড়াচ্ছে এবং এরা এই জায়গাটায় নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। আপনি যদি পার্লামেন্টের কথা বলেন, আমাদের বিধায়ক সাংসদরা যখন পশ্চিমবঙ্গ থেকে যায় যারা তৃণমূলে, তাদের কন্ট্রিবিউশন দেখুন, তারা কি কোশ্চেন রেজ করে, কটা ডিবেটে পার্টিসিপেট করে দেখুন, দেখবেন বেশিরভাগ সাংসদ মুখ পর্যন্ত খোলে না। যারা 5 বছর বা 7 বছর ধরে সাংসদ আছে, এর মধ্যে অনেকেই আছে যারা আজ পর্যন্ত একটা কোশ্চেন পর্যন্ত রেজ করেনি। পাবলিকের টাকা এদের স্যালারি কেন দেওয়া হয়? এদেরকে আলটিমেটলি ওই জায়গায় নিয়ে যাওয়া হয়, পেনশন দেওয়া হয়, স্যালারি দেওয়া হয়, অন্যান্য সুবিধা দেওয়া হয়। এরা কি এই জন্যই যায় সংসদে খালি হই হট্টগোল করতে? কাজের কাজ তো করে না। তাদের এলাকার মানুষ তাদেরকে নির্বাচিত করে ওখানে পাঠায় একটা উন্নতির জন্য। আলটিমেট অবস্থা কি দাঁড়ায়? আমি দেবুবাবুর কাছে যাই। দেবুবাবু আপনার কাছে আমার শেষবারের জন্য প্রশ্ন, ভারতবর্ষের মানুষের জন্য বলতে চাই। দেবুবাবু সময় সংক্ষেপ, আপনার কাছে আমার শেষবারের মতো প্রশ্ন। ভারতবর্ষে অন্য কোনো প্রফেশনে
কাজ না করেও দিনের পর দিন শুধুমাত্র বিক্ষোভ দেখিয়ে অথবা যে কাজটা করতে আসা সেই কাজটাকে ডিসরাপ্ট করে বেতন পাওয়ার এমন আর উদাহরণ কোনো কোনো প্রফেশনে আছে কি, আপনার কি মনে হয়? দেখুন, সংসদের এক বিষয়, সংসদে সংসদীয় রীতিনীতি মেনে কথা বলা। তো আমাদের সংসদের যারা প্রধান সরকার পক্ষ, তারা তো কথাই শুনতে চায় না মানুষের, নিজেরা রাজা হয়ে বসে আছে, ভারতবর্ষের কোনো মানুষের কথা শুনতে চাইছে না। পেট্রোল মূল্য বৃদ্ধি হয়েছে, আপনার পেগাসাস হয়েছে, আড়িপাতা হচ্ছে নিজের নেতাদের, সেখানে আমাদের কৃষক যে আন্দোলন, সেই আন্দোলনে বুলডোজার চালিয়ে 220 আচ্ছা দেবুবাবু, এবার যারা সংসদের ভিতরে অধিবেশন চলাকালীন, দেবুবাবু সংসদের ভিতরে অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী বলছেন এই অবস্থায় যারা খেলা হবে স্লোগান দিলেন, সেই সব তৃণমূল সাংসদদের এবার নাম্বার বাড়লো না? দেখুন, খেলা হবে তো খেলা হবে, আমরা বাঙালি খেলতে ভালোবাসি, মানুষের জন্য খেলি, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য। আর যারা দিল্লিতে বসে আছে, আপনারা চাল চুরির জন্য খেলেন, মানুষের জন্য না। আপনারা চাল চুরি, ত্রিপল চুরি, এই হচ্ছে আপনাদের পরিচয়। রাস্তা দিয়ে যখন তৃণমূল নেতা হেঁটে যায়, লোকে বলে না তৃণমূল নেতা, বলে ওই দেখো চাল চোর যাচ্ছে। আমার সময় সংক্ষেপ হয়ে আসছে, আমি প্রভাতবাবুর কাছে যাব, সময় সংক্ষেপ হয়ে আসছে। প্রভাতবাবু, রাজনীতি মাঠে খেলা হোক, খেলার মাঠে রাজনীতি হোক, আপাতত আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু সংসদের ভিতরে রাজনীতির নামে, বিতর্কের নামে, আইন তৈরির নামে এই যে খেলা হবে একটা ভাব, মানে অধিবেশনের নামে খেলা একটা ভাব, বিশৃঙ্খলা, বিক্ষোভ একটা ভাব, এর বিনিময়ে বেতন পাওয়াটা নৈতিকভাবে কতটা ঠিক, যে দলই করুক? না, সেটা তো আমরা বললাম যে আমাদের অন্যান্য দেশেও এরকম একটা ব্যবস্থা আছে যে সংসদ ডিসরাপশনের জন্য কোনো যদি সাংসদ দায়ী হন এবং সেই সাংসদ যদি বহিষ্কৃত হন, তবে তার স্যালারি রিডাকশন হয়। আমার ধারণা এটা নৈতিকতার প্রশ্ন, তুমি যেটা তুলেছো সঠিকভাবে, যে সাংসদদের দায়িত্ব হচ্ছে ওই এলাকার মানুষদের কথাবার্তা সংসদে তোলা। সরকারের একটা দায়িত্ব আছে, সাংসদদের যে বিষয়গুলো তুলছেন যেটা জাতীয় মৌলিক বিষয়, সেখানে সাংসদদের সঙ্গে সরকারের সহযোগিতা করা দরকার। এবং এটা নৈতিক প্রশ্ন যে সাংসদরা যখন তাদের দায়িত্ব পালন করতে পারছেন না সংসদ ডিসরাপশনের ফলে, তখন তার ভাতা, তার স্যালারি ইত্যাদি কতটা নেওয়া উচিত, সেটা অবশ্যই একটা নৈতিকতার প্রশ্ন। কিন্তু সরকার পক্ষের একটা দায়িত্ব থাকে, সাংসদরা যখন জাতীয় ইস্যু তুলতে চাইছেন, যে ইস্যু নিয়ে সারা দেশ উত্তপ্ত, সেখানে সরকারের একটা সাংসদদের সামনে সরকারি বক্তব্য সাংসদদের সামনে হাজির করা উচিত। আমার সময় একেবারে শেষ। বিতর্কে আমার সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার জন্য তরুণজ্যোতি তিওয়ারি, প্রভাত দত্ত, দেবু টুডু এবং সায়ন বন্দ্যোপাধ্যায়, চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিপাবলিক বাংলায় এই বিতর্কে অংশ নেওয়ার জন্য। শুধু শেষে একটাই কথা, নির্বাচিত সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে হাত জোড় করে আপনাদের কাছে একটাই অনুরোধ, রিপাবলিক বাংলার তরফে আমরা বাংলার মানুষের, দেশের মানুষের কণ্ঠস্বর, সেই জায়গা থেকে, সেই দাবি থেকে বলছি, যেভাবে খুশি, যেমনভাবে খুশি, যেমন মন চায়, গো অ্যাজ ইউ লাইক, কোনো অসুবিধা নেই, যেভাবে খুশি আপনাদের প্রতিবাদ করুন, বিক্ষোভ দেখান, বিশৃঙ্খলা করুন, কিন্তু লেজিসলেচার অর্থাৎ আইন তৈরি করার দায়িত্বটি সংবিধান আপনাদের উপর অর্পণ করেছে। আইনসভায় গিয়ে সেই আইনটাই, অর্থাৎ আইনসভার আইনটাই ভেঙে আর একটি মাত্র আইন তৈরিতে অংশ না নিয়েও দিনের পর দিন বেতন এবং ভাতা নিয়ে যাওয়াটা, প্লিজ বিবেকের তাড়না একটু বন্ধ করুন। সাধারণ মানুষের টাকায় আপনাদের বেতন হয়, ভাতা হয়, এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে অনির্বাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসছি দিনের সেরা বাছাই করা ব্রেকিং খবরগুলো নিয়ে, ব্রেকিং নিউজ নিয়ে। অনির্বাণের ব্রেকিং নিউজ সেগমেন্টে ফিরে এলাম। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার চারজন সহকর্মী, চারটি আলাদা আলাদা ব্রেকিং খবর নিয়ে, ব্রেকিং নিউজ নিয়ে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস এবং শিলিগুড়ি থেকে রয়েছেন উদয়ন। আমি সবার আগে চলে আসবো পিঙ্কির কাছে, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র মিলেছে নিউটাউন পন্ড কাণ্ডে, নিউটাউনের নীল ছবি কাণ্ডে। রিপাবলিক বাংলার কাছে নয়া তথ্য, যে অ্যাকাউন্ট থেকে এই পর্ন ছবি শুটিংয়ের জন্য যাবতীয় লেনদেন হতো, অর্থাৎ টাকা পয়সার লেনদেন হতো, সেই অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। অরবিন্দ কুমারের নামে টাকা পাঠানো হতো। কথা বলবো সরাসরি পিঙ্কির কাছে। পিঙ্কি, জানতে চাইবো তোমার কাছ থেকে সম্পর্কে বিস্তারিতভাবে। একেবারেই অনির্বাণ, নিউটাউন পর্ন কাণ্ডে এবার
কিন্তু নয়া তথ্য উঠে আসছে যে অরবিন্দ কুমার নামে একজনের ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এনইএফটির মাধ্যমে প্রত্যেকে যারা কাজ করত এই র্যাকেটে, যারা কখনো ফটোগ্রাফার, কখনো ভিডিও শ্যুট, আবার কেউ বা ভিডিও এডিটিংয়ের কাজ করত, তাদের কাছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তাদের কাছে টাকা আসতো। 2015 থেকে 2021 সাল পর্যন্ত যে কটা অ্যাকাউন্টে টাকা এসেছে, এই প্রত্যেকটি অ্যাকাউন্টে অরবিন্দ কুমার নামে একজন ব্যক্তির নাম থেকে কিন্তু টাকার হদিশ পাওয়া যাচ্ছে। এই অরবিন্দ কুমারকে, এবং এরা জানাচ্ছেন যারা ভিডিও শ্যুট এবং বিভিন্ন এই পুরো র্যাকেটটায় যারা কাজ করতেন, তাদের অনেকের কাছ থেকেই পুলিশ জেরা করে জানতে পেরেছে ইয়াশ ঠাকুরের কথা, যে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করতো, হোয়াটসঅ্যাপ কলের মধ্যে কথা বলতো এবং নিজেকে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যার কণ্ঠ হয়তো সকলে শুনেছেন কিন্তু তাকে দেখেননি চোখে কেউ, এমন ব্যক্তি যে কিন্তু ইয়াশ ঠাকুর বলে নিজেকে পরিচয় দিত এবং সেই টাকা পাঠাতো এই প্রত্যেককে। জেরার মুখে এমনও কিন্তু স্বীকার করে নিয়েছে ধৃতেরা। এবার সেই অ্যাকাউন্টের হদিশ মিলল যে অ্যাকাউন্ট থেকে লেনদেন হতো। এই অ্যাকাউন্টটা কোথাকার, ভারতীয় নাকি ভারতের বাইরের, এই অ্যাকাউন্টের মালিককে কিংবা কোন ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন হতো, এই বিভিন্ন বিষয় কিন্তু পুলিশ জানতে চাইছে। পুলিশের বলা যেতে পারে স্ক্যানারে রয়েছে কিন্তু এই একেবারে পিঙ্কি, আপাতত তুমি আমার সঙ্গে থাকো, আমি চলে আসবো আমাদের পরবর্তী ব্রেকিং নিউজে। নিউটাউন পন্ড কাণ্ডে ইয়াশ ঠাকুর যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাতো সেই অ্যাকাউন্টের হদিশ মিলেছে পুলিশের কাছে। এবার ঠিক পরবর্তী খবরে আসছি। এনএইচআরসিতে, অর্থাৎ এনএইচআরসির যে রিপোর্ট, জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টকে ধামাচাপা দিতেই বা সেই রিপোর্টের দিক থেকে দৃষ্টি সরাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর নিয়ে এত মাতামাতি এবং পেগাসাস ইস্যুতে সংসদে তৃণমূল কংগ্রেসের এত হট্টগোল। এইভাবে এই ভাষাতেই শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্র, আজ কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরকে। কথা বলবো আমি বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি শিবাশিসের কাছ থেকে। শিবাশিস, দেখো অনির্বাণ, রাজ্য বিজেপি তারা কি ভাবছে ত্রিপুরায় তৃণমূলের এই সফর নিয়ে, এ বিষয়ে সকলের মনে একটা প্রশ্ন ছিল। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি যা জানাচ্ছেন যে কার্যত যে সময় ভোট পরবর্তী হিংসা নিয়ে কার্যত এনএইচআরসি তাদের রিপোর্ট পেশ করেছে এবং ভোট পরবর্তী হিংসায় এনএইচআরসির রিপোর্টে মান্যতা পেয়েছে বিজেপির বিভিন্ন অভিযোগ, সেই সময় দাঁড়িয়ে এ রাজ্যের মানুষকে তাদের নজর ঘোরাতেই কিন্তু ত্রিপুরায় পাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পেগাসাস ইস্যুতেও তৃণমূল যেভাবে লোকসভা রাজ্যসভায় বারবার সরব হচ্ছে, তার নেপথ্য রহস্য এই এনএইচআরসি রিপোর্ট থেকে নজর ঘোরানো, এমনটাই মনে করছে রাজ্য বিজেপি। এবং তারা নিউজ রুম থেকে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে রয়েছেন। কিন্তু ময়ূক, তোমার সঙ্গে এই বিষয়ে কথায় আসার আগে একবার শুনে নি শ্রমিক ভট্টাচার্য এক্স্যাক্টলি কি বলেছেন আজকে এই পেগাসাস বিতর্ক এবং ত্রিপুরা সফর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনে নি একবার। এই সাম্প্রতিককালে ত্রিপুরা চলছে, পেগাসাস চলছে, কিষাণ আন্দোলন চলছে, তার মূল লক্ষ্য হচ্ছে এনএইচআরসির অবজারভেশন থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা। রাজ্য সরকারের ডিজির দেওয়া, চিফ সেক্রেটারির দেওয়া নথির ওপরে ভিত্তি করেই এখানে এনএইচআরসি তার অবজারভেশন দিয়েছে, তারা ইনভেস্টিগেট করেছে। আজকে সেক্ষেত্রে সুস্পষ্ট হলফনামা না দিয়ে আজকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য এই রাজনীতিটা চলেছে। ময়ূক রঞ্জন ঘোষ নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর, আমার সহকর্মী ময়ূক। শ্রমিক ভট্টাচার্য আমরা দেখলাম গত 2-3 দিন ধরে ত্রিপুরা নিয়ে একটা টানাপোড়েন চলার পর অবশেষে মুখ খুললেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখার পর মুখটা খুললেন। অর্থাৎ কোথাও একটা ত্রিপুরাতে তৃণমূলের তৎপরতা একেবারে তুঙ্গে ওঠার পর, এবং সেই মুখটা খুললেন সরাসরি রাজ্যের ভোট পরবর্তী হিংসাকে আবার নজরে নিয়ে আসবার জন্য। আমার তোমার কাছে প্রশ্ন ময়ূক, যে আসলে তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী হিংসাকে চাপা দেওয়ার জন্য ত্রিপুরাকে সামনে আনছে, নাকি ত্রিপুরা যখন সামনে আসছে তখনও ভোট পরবর্তী হিংসা যাতে কোনোভাবে ক্যামেরার পিছনে চলে না যায় তার জন্য বিজেপির তরফ থেকে এই উদ্যোগ?
একদমই অনির্বাণ, যে কথাটা বলছিলাম, ক্ষমা করবে আমার যান্ত্রিক গোলযোগের জন্য সামান্য কয়েক সেকেন্ড দেরি হলো আমার। এই যে শিবাশিস যে কথাটা বললো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের ক্ষেত্রে দাঁড়িয়ে, অনির্বাণ তুমি এবং আমি বারবার যে প্রথম থেকে এনএচআরসি রিপোর্ট নিয়ে একের পর এক আমাদের কভারেজ হয়েছে এবং এনএচআরসি রিপোর্টে যে কেস স্টাডিগুলো আছে সেই সমস্ত কেস স্টাডি নিয়ে আমরা এক এক করে দেখিয়েছিলাম, গোটা বাংলাকে আমরা দেখিয়েছিলাম যে কিরকম অবস্থায় রাজনৈতিক হিংসার শিকার হয়ে আমাদের বাংলার মানুষেরা আছে। এবং আমরা শুধু কোনো রাজনৈতিক দল নয়, আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলই হোক তারা যাতে ঘরে ফিরতে পারে। বাংলা বদল চায়, বাংলা বদলা চায় না, এইটা বারবার বলেছিলাম। এবং রাজ্যপালের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়েও আমরা একের পর এক দেখিয়েছি, এই রিপোর্টে কি আছে সেগুলো বলেছি। সুতরাং এত কিছুর পরে অনেকে শ্রমিক ভট্টাচার্য যেরকম বলছেন, কেন্দ্রীয় বিজেপির অনেক নেতৃত্ব যে কথাটা বলছেন যে আসলে কি তাহলে এই যে এনএসআরসি বা ঘরে যে আগুন রয়েছে সেই আগুনকে ধামাচাপা দিতেই কি আসলে পড়শি রাজ্যে যাওয়া, প্রশ্ন থেকে যাচ্ছে অনির্বাণ। একেবারেই ময়ূক, তুমি আমার সঙ্গে থাকো, আমি পরবর্তী ব্রেকিংয়ে যাই। আমার পরবর্তী ব্রেকিং যে খবর আমার কাছে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য এবার রাজ্যে স্পেশাল হোমগার্ডের চাকরির ব্যবস্থা, এবং একজন দুজন নয়, 200 জন মাওবাদীদের স্পেশাল হোমগার্ডের চাকরির সংস্থান করছে রাজ্য সরকার। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শুনে নিই। দিবস ঘোষণার আগে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যে জঙ্গলমহলে আগেও আমরা 40,000 ছেলে মেয়েদের চাকরি দিয়েছি পুলিশে, এর আগেও কয়েক হাজার যারা কখনো কেএলও করতো, কখনো মাওয়িস্ট করতো, বা অনেকে মাওয়িস্ট ঘটনার সময় মিসিং ছিলেন, তাদের পরিবারগুলো 10 বছর হয়ে গেছে কিছু পায়নি, তাদের হাতে কিন্তু আজকে চাকরি এই মুহূর্তে সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, আজকে খেলা হবে দিবসের উদ্বোধনে এসে তার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, এখনো পর্যন্ত এর জন্য বিশেষ কোনো অনুষঙ্গের খোঁজ, কোনো পরিপ্রেক্ষিতের খোঁজ আগে পরে এমন কোনো কথা যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন? দেখো, এর একটা রাজনৈতিক বড় গুরুত্ব রয়েছে। অনির্বাণদা, তোমাকে ভাবতে হবে যে 2024-এর লোকসভা নির্বাচন রয়েছে এবং কোন কোন জেলা থেকে এবার 210 জন চাকরি পেলেন, তার মধ্যে অন্যতম জেলা হচ্ছে বাঁকুড়া লোকসভা সিটটাও 2019-এ হাতছাড়া হয়েছে। কোথা থেকে চাকরির ঘোষণা আসলো? পুরুলিয়া লোকসভা সিটটা এবার তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। কোথা থেকে চাকরির ঘোষণা আসলো? পশ্চিম মেদিনীপুর, যেটা কার্যত এই মুহূর্তে তৃণমূলের হাতে নেই বললেই চলে। কোথা থেকে চাকরির ঘোষণা আসলো? ঝাড়গ্রাম, যেটা এবারে তৃণমূলের হাত থেকে বিধানসভা নির্বাচনে ফলাফল দেখলে, লোকসভা নির্বাচনের ফলাফল দেখলে যথেষ্ট খারাপ ফলাফল। এটা রাজনৈতিক প্রেক্ষাপট গেল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে মাওবাদীদের যে একটা আক্রমণ 2010-এ আমরা দেখেছিলাম, রক্তাক্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বিস্তীর্ণ এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে মাওবাদীদের এবার মূল স্রোতে ফেরাতে হবে। একেবারে অনুপম, তুমি আমার সঙ্গে থাকো, আমি চলে যাবো নিউজ রুমে। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। ময়ূক, সাম্প্রতিক সময় জঙ্গলমহলে মাওবাদীদের তৎপরতা আরো বাড়ছে বা বাড়ানোর চেষ্টা করছে মাওবাদীরা। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড জেলা থেকে একটি বিশেষ স্কোয়াড আকাশের নেতৃত্বে তারা তাদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে। এই অবস্থায় শুধুমাত্র লোকসভা বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে নাকি আরো দূর দেখতে পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াস? দেখো, এখানে আমাদের রিপাবলিক বাংলার তরফ থেকে দুটো জিনিস বাংলার মানুষকে স্পষ্ট করতে হবে। এক হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্তের, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। যেমনটা তুমি বললে যে একের পর এক এই ইন্টেল ইনফরমেশনগুলো আসছে, যেখানে মাওবাদী হামলার বা মাওবাদী যে উৎপীড়নের জায়গা, যে জায়গাগুলোতে অপারেটিভ অ্যাক্টিভ হওয়া, সেই জিনিসগুলো বাংলায় আবার হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয় যে প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, সে কিষাণজি হোক বা অন্যান্য মাওয়িস্ট অ্যাক্টিভিটি হোক, কোবরা বাহিনী হোক, তাদেরকে দিয়ে যে পুরো জঙ্গলমহলে একটা শান্তির বাতাবরণ করেছেন তথাকথিতভাবে, যেটা তৃণমূল বলে আসে, সেইটাতে মাওবাদী পুনর্বাসন নতুন নয়, সারা দেশে মাওবাদী পুনর্বাসন করা হয়, মূল স্রোতে ফিরিয়ে আনা হয়, অনেক বিচ্ছিন্নতাবাদীকে ফিরিয়ে আনা হয়েছে এর আগে। কিন্তু তার পাশাপাশি যেমনটা অনুপম বলল যে রাজনৈতিক দিকটাও ভাবতে হবে। রাজনৈতিক ময়দানে যে জায়গা, যে পকেটগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে ছিলেন, তৃণমূল পিছিয়ে ছিল, সেই জায়গাগুলো
সেগুলোতেও কিন্তু এবার মলম লাগানোর কাজ শুরু হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেইটা যেভাবে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখের মতন প্রত্যেকটি নির্বাচন দেখেন, সামনে অনেকগুলো নির্বাচন আছে, সামনে জেলা পরিষদের নির্বাচন আছে, পৌর নির্বাচন আছে, সেই সমস্ত কিছু মাথায় রেখে রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বসে নেই। প্রশাসক এবং রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই সমানভাবে এগিয়ে চলেছেন এবং এই কাজগুলো করে যাচ্ছেন। অনির্বাণ। অনেক ধন্যবাদ ময়ূক, ধন্যবাদ অনুপম, পিঙ্কি এবং শিবাশিস তোমাদেরকে। অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তে ব্রেকিং নিউজ সেগমেন্টে যে দুটো ব্রেকিং খবরে চোখ রাখবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি পৌলমী এবং উদয়ন। শিলিগুড়ি থেকে উদয়ন এবং পৌলমী রয়েছেন নিউজ রুম থেকে। আমি পৌলমীর কাছে আসবো, তার আগে চলে যাবো শিলিগুড়িতে উদয়নের কাছে। তার কারণ শিলিগুড়িতে আজকে একদিকে যখন ভ্যাকসিন নিয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকছেন, নাকাল হচ্ছেন, ঠিক তখনই সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিন নাকি বিক্রি হচ্ছে, এমন গুরুতর অভিযোগ উঠল। উদয়ন, তোমার কাছ থেকে জানতে চাইবো এই অভিযোগ সম্পর্কে। হ্যাঁ দেখো অনির্বাণ, তুমি ঠিকই বলেছো, যেখানে ভ্যাকসিন সবচেয়ে বড় দরকারি এই করোনা মহামারীর থেকে বাঁচবার জন্য, সেক্ষেত্রে শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, সরকারি স্বাস্থ্যকেন্দ্র অভিযোগ আসছে ভ্যাকসিন তারা সময় মতো পাচ্ছে না এবং ঠিক মতন ভ্যাকসিন পাচ্ছে না। এবং আজ সেক্ষেত্রে যে শান্তিনগর, শিলিগুড়ি সংলগ্ন শান্তিনগর থেকে একটি মারাত্মক অভিযোগ উঠলো। সেই অভিযুক্ত হলো 200 টাকা করে ভ্যাকসিন বিক্রি হচ্ছে এবং লাইনে থেকেও লোক যখন ভ্যাকসিন পাচ্ছেন না তখন ভিতর থেকে ভ্যাকসিন 200 টাকা করে বিক্রি হচ্ছে, এই অভিযোগ করলেন ভ্যাকসিন নিতে আসা যে মায়েরা। তো আজকে দেখা গেছে তাদের বিক্ষোভ, এবং শিলিগুড়িতে এই বিক্ষোভ নতুন নয়, কিন্তু এই অভিযোগটা সত্যি মারাত্মক। অনির্বাণ, একেবারে উদয়ন, তুমি আমার সঙ্গে থাকো। আমি চলে যাবো পৌলমীর কাছে, নিউজ রুম থেকে রয়েছেন আমার সঙ্গে। পৌলমীর কাছে যে খবরটি রয়েছে তা সাধারণ মানুষের জন্য, সাধারণ যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেট্রো সফরকে আরো বেশি টাচলেস করতে, অর্থাৎ এই অতিমারী পরিস্থিতির মধ্যে একরকম টাচলেস ট্রান্সপোর্ট, অর্থাৎ যতটা সম্ভব স্পর্শহীন করা যায় আপনার সফরকে, তার জন্য এবার উদ্যোগী মেট্রো রেল কর্তৃপক্ষ। কিভাবে, আসুন দেখে নিই, শুনে নিই পৌলমীর কাছ থেকে। পৌলমী, কিভাবে মেট্রো কর্তৃপক্ষ টাচলেস ট্রান্সপোর্টের দিকে যেতে চাইছেন? একেবারে অনির্বাণ, এই যে পরিস্থিতি, অর্থাৎ কোভিড অতিমারিতে টাচলেস ট্রান্সপোর্ট, এই দিকেই কিন্তু নজর দিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সে কারণে বিশেষ পদক্ষেপ তারা গ্রহণ করেছে। মেট্রোর গেটে কোড স্ক্যানার বসানো হচ্ছে, অর্থাৎ যাত্রীরা নিজেদের মোবাইলে কিউআর কোড স্ক্যান করলেই তারা প্রবেশ করতে পারবে পাতাল ট্রেনে। বলা ভালো যে কোভিডের তৃতীয় ঢেউ দরজায় কড়া নাড়ছে, তাই এই পরিস্থিতিতে যদি টাচলেস ট্রান্সপোর্ট করা যায় সেক্ষেত্রে সংক্রমণ অনেকটাই কমবে। আমরা জানি যে আনলক পর্বে মূলত যে টোকেনকে বাদ দিয়ে স্মার্ট কার্ডের ব্যবহারের দিকেই বারে বারে নজর দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ, কিন্তু যে সমস্ত অনিয়মিত যাত্রীরা ছিলেন তাদের ক্ষেত্রে স্মার্ট কার্ডের ব্যবহার অনেক ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করছে। তাই মেট্রো রেল কর্তৃপক্ষ এই টাচলেস পরিষেবার দিকেই নজর দিচ্ছে, কেননা শুধুমাত্র মোবাইলে কিউআর কোড স্ক্যান করেই তারা যাতায়াত করতে পারবে। আর বিভিন্ন মেট্রোর গেটে বসানো হচ্ছে এমনই কোড স্ক্যানার, যাত্রীদের সুরক্ষার জন্য এবং যাত্রীদের মধ্যে যাতে সংক্রমণ না বাড়ে, এই কারণেই বড়সড় পদক্ষেপ মেট্রো রেল কর্তৃপক্ষের। অনির্বাণ, আপাতত তোমাকে ধন্যবাদ পৌলমী এবং উদয়ন, দুজনকেই ধন্যবাদ। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ পর্ব এখানেই শেষ করছি। এরপর আপনাদের সঙ্গে থাকছে সোজাসুজি স্বর্ণালী।